ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় গণিত অধ্যায় 11 সেট নাম্বার 3। দেখো প্রথম কোশ্চেনটা আছে 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা যুক্তি সহ লেখো। তো এটাকে যদি আমরা এইভাবে করি, নিচে এই দেখো পয়েন্টের পরে তিনটা আছে, তাই তো 1 2 3, তার জন্য কী করলাম হাজার দিলাম এখানে, অর্থাৎ 1 2 3টা শূন্য, আর এদিকে 81 পয়েন্ট উঠিয়ে দিলাম। তাহলে 81 মানে কি 9 9 গুণ 9 অর্থাৎ 9 গুণ 9, আর এদিকে দেখো 10 গুণ 10 গুণ 10, তাহলে 9-এর স্কোয়ার, আর এদিকে দেখো 10-এর স্কোয়ার, আর এদিকে আরেকটা 10 থেকে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটাকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ কি এখানে 10 যে পার্টটা আছে এটা তো স্কোয়ার, এটাও স্কোয়ার, এই দুটো স্কোয়ার, ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এই 10টা কিন্তু নয়, বুঝতে পারছো তো? এর জন্য এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। এইভাবে যুক্তি দিয়ে লেখো। তারপরে পরের কোশ্চেনটা দেখো, বলছে 4.41 এর বর্গমূল কত। তো সেম একই রকম করবো, 4.41 যেটা আছে এটা 441 করলাম, আর এদিকে যে দশমিকের পরে দুটো সংখ্যা আছে সেই সংখ্যাটাকে এইভাবে নিয়ে আসলাম, অর্থাৎ 100। এটা সমান সমান কি 441কে 21 গুণ 21 করা যায়, বুঝতে পারছো? 21 গুণ 21, সেটার গুণফলটা কত হয় 441, তাহলে এইভাবে লিখলাম। আর এদিকে নিচে কত 100 মানে 10 গুণ 10। তাহলে দেখো এইবার লক্ষ্য করে দেখো 4.41 এর বর্গমূল হবে, এই দুটো 21-এর থেকে একটা 21 নেব, আর দুটো 10 থেকে একটা 10 নেব। একদম সিম্পল হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে এইভাবে আমরা করতে পারি, দুটো 21-এর থেকে একটা 10, একটা 21, আর দুটো 10-এর থেকে একটা 10, এরকম আসলো। এটা হচ্ছে বর্গমূল কার, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা। এবার চিন্তা করো, এই নিচে 10 আছে, 10টা কি নিচে 10 আছে, তার জন্য কি এখানে আমরা একটা দশমিক নিতে পারি, অর্থাৎ এক ঘর এগিয়ে যাবে। তাহলে 2.21 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার 441-এর বর্গমূল কত হবে 2.1, বুঝতে পারছো? তারপরে একটা খুব সোজা একটা অঙ্ক, 3 নম্বর, মান নির্ণয় করো। অঙ্কটা দেখো, প্রথমত আছে √1.21 প্লাস √ কি আছে 0.64, আর এদিকে আছে মাইনাস কি আছে বলতো 2.89। তো এটা মানে কত 121 কী হয় 11 গুণ 11, অর্থাৎ 1.1 ইন্টু 1.1, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, আর এটা কি 8 64 মানে 0.8 ইন্টু 0.8, আর এটা কি এটা 17-এর স্কোয়ার, আমরা বলতে পারি 17-এর বর্গ, তো 1.7 ইন্টু 1.7। তাহলে এটা কি বর্গমূল, এখানে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে বর্গমূলের থেকে, তাই তো? তাহলে একটা বেরিয়ে আসলে কী হবে 1.1 হবে। আর এদিকে দেখো দুটো 8-এর থেকে একটা 8, অর্থাৎ একটা 0.8 বেরিয়ে আসছে, আর এদিকে দুটো 1.7 দুটো আছে, এটার থেকে একটা বেরিয়ে আসবে, তো বেরিয়ে এলো এভাবে। তাহলে দেখো এটা আর এটা যোগ করলে কত হবে, অবশ্যই 1.9, আর এটা বিয়োগ করলাম, তাহলে কি আসছে আমাদের 0.21। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে 4 নম্বর কোশ্চেনটা, এটাও খুব সোজা একটা অঙ্ক। দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.04 বর্গ মিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো অঙ্কটা এইভাবে করবো, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তাই তো? তাহলে বাহু গুণ বাহু বলতে কয়টা বাহু, দুটো বাহু, তার জন্য বাহু স্কোয়ার। এটা সমান সমান কত হচ্ছে 0.04। এইবার কথা হচ্ছে স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে এদিকে আসলে কী হবে √ হবে, অর্থাৎ 0.04 যেটা আছে সেটার উপরে কী হবে √ এরকম আসবে, তাই তো? স্কোয়ারটা এদিকে আসলে বর্গমূল চিহ্ন হয়ে যায়। ক্লিয়ার, বুঝতে পারছো? এরপরে দেখো, এরপরে 0.04 বর্গমূল আমরা নির্ণয় করব। তো প্রথমত দুটো জিরো আছে, একটা জিরো নিলাম, দশমিক নিলাম, একটা জিরো দিলাম, 0 করলাম এরকমভাবে। কত নামবে, শুধুমাত্র একটা 4 নামবে, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসলাম। এবার দেখো 6 দিয়ে 6 6 36, তাই তো 36 হচ্ছে। তাহলে 40-এর থেকে 36 গেলে কত হবে 4 নামবে, আর দশমিকের জন্য আবার দুটো শূন্য নিলাম। এবার দেখো এখানে 6 দিয়ে দিলাম, কিন্তু এবার 6-এর ডাবল কত, 6-এর ডাবল কত 12, তাহলে 12 লিখলাম। এবার দেখো এখানে একটা শূন্য নিয়ে আসলাম, তাহলে এখানে 3 দিয়ে যদি করি তাহলে 123কে 3 দিয়ে গুণ করলে কত হবে 369। তো 400 থেকে 369 বিয়োগ করলে কত হবে 31 হবে। তো এখানে 3টা দশমিক বলছে 3 দশমিক পর্যন্ত, তার জন্য আমরা 3 দশমিক পর্যন্ত করলাম, অর্থাৎ 0.063, এখানে 3টাই হচ্ছে। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 0.63 মিটার, অর্থাৎ 0.63 মিটার, এটাই হবে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 5, রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি এবং 3 সেমি। তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। অনিলের আঁকা বর্গক্ষেত্রটি অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। এবার দেখো উত্তরটা কীভাবে করব। 5 নম্বরটার উত্তর দেখো, রবির বর্গক্ষেত্রের বাহুর মান সেটা কত 1.8 সেমি। তো রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, যে ছবিটা আঁকছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে 1.8 ইন্টু 1.8,
কারণ ব্যাপারটা তো জানো, বাহু গুণ বাহু, তাই তো, বাহু গুণ বাহু, সেটাই হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বাহু গুণ বাহু বলতে 1.8 ইন্টু 1.8, তো এটাকে গুণ করলে কত আসছে 3.24 বর্গ সেমি, বর্গ সেমি আসছে। অনিলের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 3 সেমি, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে 3 স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার 3 3 9, তাহলে এখানে 9 বর্গ সেমি এলো। এই দুটো পয়েন্ট ক্লিয়ার হলো, রবিরটা কত আর অনিলেরটা কত। এবার পরের পার্টটা লক্ষ্য করো। এবার বাকি থাকলো কি অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে বাহু, বাহু স্কোয়ার। তুমি এখানে এক্স ধরেও করতে পারো, যদি সেই বাহুটা যদি এক্স হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার হতে পারে। তো নর্মালি আমরা বাহু স্কোয়ারই রাখলাম, যে অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে কি শুধুমাত্র বাহু, অর্থাৎ বাহু ধরলে পরে কী হবে ক্ষেত্রফলটা কী হবে বাহু স্কোয়ার। ওকে, এরপরে দেখো প্রশ্ন অনুসারে কি আসে, অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কোশ্চেনটা পড়ে দেখো, যেটা বলছে অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ অসীম যে চিত্রটা এঁকেছে আর রবি যে চিত্রটা এঁকেছে, ছবিটা এঁকেছে, তাদের দুটোর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ছবির কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে। দেখো খুব সোজা, অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শুধুমাত্র এই পার্টটা রাখবো, আর এই যে পার্টটা আছে রবিরটা এই সাইডে নিয়ে আসবো, তাই এই সাইডে আসলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। এবার দেখো অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বাহু স্কোয়ার আমরা ধরছিলাম, তাহলে বাহু স্কোয়ার থাকলো। এবার সেই বাহু স্কোয়ারের ইকুয়ালস টু কী হবে দেখো, চিন্তা করো অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি ছিল 9, আর রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি ছিল 3.24। তো এটা লিখলাম, তো বিয়োগ করলে আসলে কত, বিয়োগ করলে কত আসছে 6.76। তো বাহু স্কোয়ার ইকুয়ালস টু কি আসছে 6.76। তো বাহু ইকুয়ালস টু কী হবে, এই রুট ওভারটা এইখানকার স্কোয়ারটা এদিকে আসলে রুট ওভার হবে, অর্থাৎ রুট ওভার 6.76। তো এটা হচ্ছে কি 26-এর বর্গ, অর্থাৎ 2.6 মাল্টিপল 2.6। এবার বর্গমূলের থেকে একটাই মাত্র মান বেরোবে, তাই তো, দুটো থাকলে একটা বেরোয়, তাহলে এখান থেকে একটা বেরোচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে এরকম যদি থাকে একটা পার্ট, সেটা বর্গমূলের বাইরে একটাই মাত্র এ আসে এরকম, তাই তো। তো এই ক্ষেত্রে দেখো দুটো জিনিস আছে, অর্থাৎ এরকম এরকম পার্ট আছে, এখান থেকে একটা পার্টই বেরোবে, অর্থাৎ 2.6 সেমিটা বেরোলো। এবার অসীমে রাখা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 2.6 সেমি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এর আরেকটা পার্ট আছে, সেকেন্ড আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে অধ্যায় 15 বলা হচ্ছে, যেটা সময় এবং দূরত্ব সেটা নিয়ে। তো কোশ্চেনগুলো দেখো আর অ্যান্সারগুলো বলছিস। প্রথমত শর্ট কোশ্চেন, তারপরে বড কোশ্চেনগুলো আছে। তো শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো কি আছে দেখো। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর কী হবে গতিবেগ হবে, বুঝতে পারছো। দ্বিতীয় কোশ্চেন দেখো, গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব কি হবে নিজেদের মধ্যে সরল সম্পর্ক থাকবে। তাহলে বি নাম্বারের উত্তর কিন্তু সরল সম্পর্ক। এবার সি নাম্বার দেখো, বলছে যে গতিবেগ ড্যাশ বাই প্রয়োজনীয় সময়, এটা হবে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। ডি নাম্বার দেখো, সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব, তো এটা কী হবে সরল সম্পর্কেই থাকবে, অর্থাৎ সরল সমানুপাতি হবে। আর ই নাম্বার দেখো, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ হবে, এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক থাকবে। তারপরের কোশ্চেনটা পড়ো দেখো, 2 নম্বর বলছে যে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করে রাখো। আর 3 নম্বর কোশ্চেনটা একই রকম, অঙ্কটা কিন্তু একেবারে সোজা, তাই না। তাহলে দেখো 2 নম্বরে কী বলছে যে 40 মিনিটে বাস যায় 18 কিমি, 1 মিনিটে বাস যাচ্ছে কত 18/40, 60 মিনিট বলতে 1 ঘন্টা, বুঝতে পারছো। তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে সেটা বের করবো। দেখো 18/40 মাল্টিপ্লাস 60, 0 0 কাটলো। পরের পার্টটাতে দেখো লক্ষ্য করে, এই যে এখানে পার্টটা যেটা আছে, অর্থাৎ এই 4 আর এই যে 6, এই 4টা 2 দিয়ে কাটলাম, 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। এবার এটা কাটলে কত হচ্ছে এখানে 9, অর্থাৎ উপরে কি থাকে, নিচে তো কিছু থাকছে না কেটে কুটে, উপরে থাকছে 9 আর 3, অর্থাৎ 3 নং 27। অর্থাৎ এইভাবে একটা ব্যাপার আছে দেখো, 9 × 3 অর্থাৎ 27 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে কি গতিবেগ হবে। তাহলে বাসের গতিবেগ কি হবে 27 কিমি পার ঘন্টা, এটা হবে আমাদের নির্ণয় উত্তর। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে তৈরাসিক সাহায্যে নির্ণয় করো। তো তৈরাসিক ফরম্যাটটা সাজাবো, একদিকে সময় আর একদিকে দূরত্ব। তো দেখো কোশ্চেনটা কিন্তু খুব সোজা, তৈরাসিক পদ্ধতিতে বের করতে বলছে। তো প্রথমত দূরত্ব লিখলাম এখানে, সেটা কিমিতে, আর আরেকটা কি সময়, সেটা হচ্ছে ঘন্টাতে। তো দেখো 10 সেটা হচ্ছে 1 ঘন্টা,
অর্থাৎ 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, আর 25 কিমি যাচ্ছে কত সেটা আমাদের বের করতে হবে। তো চিন্তা করো, দূরত্ব বাড়লে পারে সময়ও কিন্তু বেশি লাগবে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়ছে। তো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, সরল সম্পর্ক, অর্থাৎ দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্কটি কী হবে বলো তো, সরল সম্পর্ক হবে। বুঝতে পারছো? আর সরল সম্পর্ক হলে কী হয়, এই পার্টের সাথে, ভালো করে বোঝো, এই পার্টের সাথে এই পার্টের কী হয়, গুণ হয়। বুঝতে পারছো তো? তাহলে 25 মাল্টিপল 1, 25 মাল্টিপল 1 অর্থাৎ নির্ণয় সময় আমাদের এটা বের করতে হবে। দেখো সময়ের নিচে কোশ্চেন জন্য মানে নির্ণয় সময়, নির্ণয় সময় সময় কী হবে, 25 × 1 ডিভাইডেড বাই 10, অর্থাৎ ডিভাইড বাই কী হবে 10, 25 গুণ 1 ভাগ 10, তাহলে কী হচ্ছে 25/10 হচ্ছে। এবার দেখো এই পার্টটা কী হচ্ছে, এই দশমিক অর্থাৎ 10টাকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে 2.5 ঘন্টা হবে, তাই কি না? এবার 2.5 মানে কি, আড়াই ঘন্টা, আড়াই ঘন্টা মানে কি 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখো 25 কিমি যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বুঝতে পারছো? খুব সোজা কোশ্চেন। এর পরের কোশ্চেনগুলো আরও সোজা। দেখো 4-এর কোশ্চেনগুলো বলা হচ্ছে যে নিচের গুলিকে পরিবর্তন করো বা পরিবর্ত করো, যাই হোক পরিবর্তন করতে বলছে এখানে, সেই পরিবর্তনটা কি সেটা করবো। দেখো 180 কিমি পার ঘন্টা থেকে কি বলছে যে মিটার সেকেন্ডে, অর্থাৎ এখানে কিমিটা চেঞ্জ হয়ে কী হবে মিটার, আর ঘন্টাটা চেঞ্জ হয়ে কী হবে সেকেন্ড হবে। দেখো 180 কিমি পার ঘন্টা মানে কি লিখতে পারি, 180 মাল্টিপল 1000, কেন এই কিমিটাকে যদি আমরা মিটারে পরিবর্তন করতে চাই তাহলে সেটা আমাদের 1000 দিয়ে গুণ করতে লাগবে, আর ঘন্টাটাকে কি করতে পারবে, ঘন্টাটাকে দেখো সেকেন্ড বলছে, তার মানে 1 ঘন্টা মানে কত 60 মিনিট, আর 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60, এই ব্যাপারটা কিন্তু এখন আসবে। বুঝতে পারছো? সেকেন্ডে প্রকাশ করলে এইভাবে আমরা লিখলাম। লেখার পরে দেখো কী হচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে, এখানকার 0 এখানকার 0 এখানকার 0 এখান 0 0 কাটলো, তাহলে 6 দিয়ে কাটি, কী হচ্ছে বলো তো, 5 6 5 6 30। আচ্ছা তার আগে একটা ব্যাপার আসছে এখানে, 3 6 18 অর্থাৎ 30 হচ্ছে এখানে, আর এই 30টাকে আবার 6 দিয়ে কাটলাম, সেটা কত হবে 5, অর্থাৎ 5 6 30, তাহলে উপরে থাকলো 5, এখানে থাকলো হচ্ছে 10, অর্থাৎ 5 10 কে 50 মিটার পার সেকেন্ড, এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। এরপরের কোশ্চেনটা আরও সোজা। দেখো 2080 মিটার পার মিনিটকে মিনিট থেকে কিমি পার ঘন্টাতে কনভার্ট করতে হবে, অর্থাৎ মিটার পার মিনিট আছে, এটাকে কী করতে হবে কিমি পার ঘন্টা, অর্থাৎ মিটারটা কনভার্ট হয়ে কিমি, আর কি বলবো মিনিটটা কনভার্ট হয়ে ঘন্টাতে পরিণত হবে। যাই হোক এভাবে আমরা লিখবো 2080 মিটার পার মিনিট, তো এটা আমরা কি লিখতে পারি 2080, ঠিক আছে, এটা হচ্ছে কি লিখলাম মিটার। এবার এটাকে আমরা যখন কি বলবো কিমিতে কনভার্ট করবো তখন সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? মিটারকে কিমিতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো এটা লিখলাম। এর সঙ্গে কী হবে দেখো, এই যে ব্যাপারটা আছে মিনিটটাকে যখন আমরা ঘন্টাতে কনভার্ট করব তখন কী হবে, দেখো মিনিট সংখ্যাটা নিচে ছিল, তাই কি না? তো নিচে থাকা মানে কি, এই মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করা মানে কি, মিনিট ডিভাইডেড বাই কী হবে, এই 1 মিনিট ডিভাইডেড বাই 60, কেন ঘন্টায় প্রকাশ করছি, তাহলে সবার নিচে যে 60টা আছে সেটা কী হবে উপরে চলে যাবে, অর্থাৎ কি বলতে পারি, শর্টকাটে বলতে পারি যে 2080 গুণ 60, এই ঘন্টায় প্রকাশের জন্য 60 দিয়ে উপরে গুণ হলো, আর কিমি প্রকাশের জন্য নিচে কী হলো 1000 দিয়ে গুণ হলো, তাহলে 2080 × 60 ডিভাইডেড বাই 1000। এবার দেখো 0 0 কাটছে, এখানকার 0 এখানকার 0 এখানকার 0 এখানকার 0 কাটছে, তাহলে উপরে একটা দেখো পার্ট থেকে যাচ্ছে আমাদের, সেই পার্টটা কি 208 গুণ 6, নিচে হচ্ছে 10। এবার 208কে 6 দিয়ে গুণ করলে কত হবে 12048 ডিভাইডেড বাই 10, তাহলে এটা কি আসবে দেখো তো 124.8 কিমি পার ঘন্টা, কারণ এই দশমিক অর্থাৎ শূন্যর জন্য এখানে একটা দশমিক চলে আসবে, সেটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরের কোশ্চেন নাম্বার 5, ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে সেটা বের করতে হবে। তো অঙ্কটা কিন্তু খুব সোজা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো এবার চলো অ্যান্সারটা দেখি, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আর খুব সোজা একটা অঙ্ক, একটু ভেবে করলেই হয়ে যাবে। দেখো তাহলে প্রথমত কি দেখো 5 নাম্বারটার অ্যান্সার যেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে কি হচ্ছে এদিকে 110 প্লাস 90 সমান কত হচ্ছে 200 মিটার। এবার দেখো এখন 72 কিমি মানে কি 72 কিমিটাকে আমরা মিটারে প্রকাশ করলে 72কে 1000 দিয়ে গুণ করতে হবে, আর 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করলে কী হবে 60 গুণ 60 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এবার চিন্তা করো সোজাভাবে 72,000 মিটার, অর্থাৎ এই যে ডিজিটটা আছে এটা যেতে ট্রেনের সময় লাগছে কত 3600 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে কত সময় লাগছে, এটা যাচ্ছে
এবার কথা হচ্ছে 200 মিটার 200 মিটার যেতে কত সময় লাগছে সেটা হচ্ছে এইভাবে এলো ঐকিক নিয়মে। খুব সিম্পল ব্যাপারটা দেখো, 3600 গুণ 200 ডিভাইডেড বাই 72,000। তো 00 কাটলাম, 00 কাটলাম, 00 কাটলাম। তার উপরে কী থাকছে 360-এর মতো, আর নিচে থাকছে কত 72, আর একটা থাকছে 2। তো এই পার্টটাকে ফ্রেশ করে আবার লিখলাম, দেখো 360 গুণ 2 নিচে 72। তো কাটাকাটি করলে কত হবে 5 72 360। তাহলে উপরে থাকছে 5, নিচে থাকছে 2, 5 দুগুণে 10 সেকেন্ড। তাহলে আমাদের নির্ণয় উত্তর কত হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ সেতুটি ওভার করতে অর্থাৎ পার হতে ট্রেনটির 10 সেকেন্ড সময় লাগবে। এটাই আমাদের নির্ণয় উত্তর। তো দাদার ক্লাসরুমে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো।